আজকে আমরা একদম একটা নতুন লেকচার করব। একটা লেকচারেই চেষ্টা করব পুরো চ্যাপ্টারটার ওভারঅল শেষ করে দেওয়ার। চ্যাপ্টার নাম হলো স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলস। চ্যাপ্টারের নামের সঙ্গে যদিও এখন যে চ্যাপ্টার কন্টেন্ট তার কোনো মিল নেই, তা সত্ত্বেও চ্যাপ্টার নামটা যেহেতু আছে ওটা দিয়ে আমরা পড়ব। এখানকার যে টপিকটা বর্তমানে রাখা হয়েছে সেটা হলো ফ্রগ অর্থাৎ ব্যাঙ। বাকি এখানকার যে মেন টপিক ছিল টিস্যু রিলেটেড সেগুলো এখন ওমিট করে দিয়েছে। আজকে আমরা ফ্রগ পড়বো পুরো এনসিইআরটির যে 2 থেকে 3 পৃষ্ঠা আছে, পুরো লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা বুঝে বুঝে আমরা পড়বো। সেই কারণে এনসিইআরটি লাইনগুলোকে আমি এখানে অল্প অল্প করে লিখে রেখেছি, যেটার ব্যাখ্যা বলবো এবং সেটার কি মানে আমি তোমাদেরকে বোঝাতে চাইবো। এই ক্লাসটা যদি করে নাও, আমার 100% গ্যারেন্টি এনসিইআরটির একটা লাইনও তোমাদের কোনো জায়গায় আটকাবে না। জাস্ট ক্লাসটা করবে, এনসিইআরটি খুলবে, দেখবে জলের মতো হয়ে গেছে সব। তো চলো লেকচারটা আমরা শুরু করি। সব থেকে প্রথমে দেখতে পাচ্ছ ফ্রগ হেডিং। আমরা যদি বলি যে ফ্রগ একে বাংলায় কি বলে, সবাই জানি স্যার ব্যাঙ, তাও বলে দিলাম, বহুজন বুঝতে পারবে না। তো ফ্রগকে কি বলা হয় বাংলায়? ব্যাঙ। এই ব্যাঙ কম বেশি আমরা সবাই দেখেছি আমাদের বাড়ির চারপাশে। বাড়ির চারপাশে না দেখলেও কমসে কম পুকুর ঘাটে গেলে বা অন্য কোনো জায়গাতেও আমরা কম বেশি কিন্তু ব্যাঙ সবাই দেখতে পাই। এই ব্যাঙ এমন একটা প্রাণী যে আমাদের বাড়ির পাশেও থাকতে পারে, আবার বাড়ির পাশে পুকুর ডোবাতেও থাকতে পারে। যেহেতু জল এবং ডাঙা দুটো জায়গাতেই থাকে, সেই কারণে এই ধরনের প্রাণীকে আমরা বলি উভচর, যাকে ইংলিশে বলা হয় অ্যাম্ফিবিয়ান। কি বলা হয়? অ্যাম্ফিবিয়ান। একে বাংলায় কি বলা হয়? উভচর। ব্যাঙ হলো একটা উভচর প্রাণী, কারণ কি এর ডাঙা এবং জল দুটো জায়গাতেই বসবাস করতে পারে। এই যে অ্যাম্ফিবিয়া, এটা ব্যাঙের কি? এটা হলো ব্যাঙের ক্লাস। আমরা অলরেডি ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি যখন পড়ি তখন জানি যে উপরে সব থেকে থাকে কি কিংডম, তারপর ফাইলাম, তারপরে কি হয় ক্লাস, তারপর অর্ডার, ফ্যামিলি এসব আছে। আমাদের এনসিইআরটি 3টে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির কথা বলেছে। 1 নম্বর কার কথা বলেছে? কিংডম। 2 নম্বর ফাইলাম এবং 3 নম্বর ক্লাস। আমরা জানি যে অ্যাম্ফিবিয়া হলো কর্ডাটা ফাইলামের অন্তর্গত। তাহলে ক্লাস হচ্ছে অ্যাম্ফিবিয়া, ফাইলাম হচ্ছে কি কর্ডাটা, এবং কিংডম কি অ্যানিমেলিয়া। অফকোর্স যে প্রাণী বা অ্যানিমেল তার কিংডম অ্যানিমেলিয়া, আর যার সিডারা বা ভার্টিব্রাল কলাম আছে তার কি হবে? ফাইলাম কর্ডেটা। বোঝা গেছে? তাহলে এই 3টে যদি তোমাদের কোশ্চেন কোনোভাবে ফ্রগ রিলেটেড দেয়, আমার মনে হয় কোনো রকম কোনো ডাউট থাকবে না। জলে বসবাস করে, ডাঙাতে বসবাস করে, সেটা হলো অ্যাম্ফিবিয়া। এর যেহেতু ভার্টিব্রাল কলাম আছে তাই এটা কর্ডেটা, এবং আমরা জানি ব্যাঙ হচ্ছে একটা প্রাণী, সুতরাং এর কিংডম কি? অ্যানিমেলিয়া। একদম বেসিক জিনিস আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। এবার এনসিইআরটি বলছে যে আমাদের ভারতবর্ষের মধ্যে অনেক রকমের ব্যাঙ কিন্তু পাওয়া যায়, তবে সব থেকে কমন বাড়ির চারপাশে যে ব্যাঙটা সব থেকে বেশি পাই সেটা কি? সেটার নাম হলো রানা টাইগ্রিনা। দেখো, মোস্ট কমন স্পিসিস ইন ইন্ডিয়া কি? রানা টাইগ্রিনা। এটা হচ্ছে একটা সায়েন্টিফিক নেম, সেই কারণে আমি সায়েন্টিফিক নেমের যে নিয়ম সেইভাবে লিখেছি। প্রথমে জেনাস, তারপর স্পিসিস। জেনাসটা বড় হাতের, বাকি সব হবে ছোট হাতের। জেনাসটা আলাদা হবে, স্পিসিসটা আলাদা। অবশ্যই কিন্তু আন্ডারলাইন করবে সেপারেটলি। এটা কিন্তু আমি ট্যাক্সোনমির একটু রিভিশন তোমাদের করিয়ে দিলাম। বাই চান্স যদি কোনোদিন পড়ে বা পরীক্ষায় যদি দেয় যে হুইচ ইজ দ্য কমন স্পিসিস ইন ইন্ডিয়া অফ ফ্রগ, তাহলে কিন্তু এটাকে বিভিন্ন পরিবর্তন করে দুটো চ্যাপ্টারকে মার্জ করে কিন্তু কোশ্চেনটা দিবে ট্যাক্সোনমির সঙ্গে ফ্রগকে। সুতরাং মাথার মধ্যে কিন্তু অবশ্যই এই জিনিসটা রেখো। এরপর এনসিইআরটি যখন একটু এগিয়ে যাচ্ছে, বলছে ব্যাঙ হচ্ছে শীতল রক্তযুক্ত একটা প্রাণী, যাকে বলা হয় কোল্ড ব্লাডেড। তাকে কি বলা হয়? কোল্ড ব্লাডেড। কোল্ড মানে শীতল, ব্লাডেড মানে হচ্ছে রক্তযুক্ত, অর্থাৎ এর রক্তটা তুলনামূলক একটু ঠান্ডা থাকে। আর এই ধরনের প্রাণীদেরকে আমরা বলে থাকি পয়কিলোথার্মালস। কি বলে থাকি আমরা এদেরকে? পয়কিলোথার্মাল। থার্মাল মানে কি? থার্মাল মানে হলো টেম্পারেচার। আর পয়কিলো শব্দটার অর্থ কি? পয়কিলো শব্দটার অর্থ মানে যারা নিজের টেম্পারেচারকে পরিবেশের সাপেক্ষে রেগুলেট করতে পারে না। পরিবেশের সাপেক্ষে রেগুলেট করা মানেটা কি একটু ভালো করে বুঝিয়ে বললে হয়। দেখো, আমি ধরো মানুষ, আমার বডি টেম্পারেচার 37 ডিগ্রি, এখন প্রচণ্ড গরম, বাইরে দেখতে পাই 40 ডিগ্রি টেম্পারেচার, তারপরেও কিন্তু আমার টেম্পারেচার কত? 37 ডিগ্রি। আবার কিছুদিন পর যদি মাঝে মাঝে যখন বৃষ্টি হচ্ছে তখন দেখবে টেম্পারেচার কমে 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, তখনও কিন্তু আমার বডি টেম্পারেচার 37 ডিগ্রি। আবার কিছুদিন পর যখন শীত পড়বে তখন টেম্পারেচার 20 ডিগ্রি 25 ডিগ্রি হয়ে যাবে, তখনও কিন্তু আমার বডি টেম্পারেচার দেখবে 37 ডিগ্রি। অর্থাৎ ইনভায়রনমেন্টের টেম্পারেচার যাই হোক না কেন, আমার বডির টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে আমি হচ্ছে একটা উষ্ণ রক্তযুক্ত প্রাণী, আমি হচ্ছে কি না ওয়ার্ম ব্লাডেড প্রাণী,
আমরা হচ্ছে ইউরিথার্মাল, অর্থাৎ যারা নিজেদের টেম্পারেচার বাইরের সাপেক্ষে কনস্ট্যান্ট রাখতে পারে। আর যারা বাইরের সাপেক্ষে নিজের টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে পারে না, অর্থাৎ বাইরে কথার জন্য বলছি 15 ডিগ্রি টেম্পারেচার, সেও তার নিজের টেম্পারেচার কত করে নেবে 15। বাইরে ধরো টেম্পারেচার 35 ডিগ্রি, সেও নিজের টেম্পারেচার কত করে নেবে 35 ডিগ্রি। বাইরে ধরো টেম্পারেচার 40 ডিগ্রি, সেও নিজের টেম্পারেচার 40 ডিগ্রি করে নেবে। এই ধরনের প্রাণী যারা হয় বেসিক্যালি তারা একটু অনুন্নত শ্রেণীর প্রাণী হয়ে থাকে, তাদেরকে আমরা বলে থাকি পয়কিলোথার্মাল। এনসিইআরটি কি বলছে পয়কিলোথার্মাল কেন বলছে? ডোন্ট হ্যাভ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার, অর্থাৎ বডি টেম্পারেচার কনস্ট্যান্ট নয়, এটা এনভায়রনমেন্টের সঙ্গে ওরা কী করতে থাকে, চেঞ্জ করতে থাকে। এবার একটা কথার জন্য বলো দেখিনি, কোনো একটা এখন যেমন ধরো গ্রীষ্মকাল, কখনো কখনো টেম্পারেচার 40 ডিগ্রি 45 ডিগ্রি, হ্যাঁ 50 ডিগ্রি বহু জায়গাতে চলে যাচ্ছে। এখন মানুষ বলে আমরা আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে পারি বলে বিন্দাস থাকছি, তবে মানুষকেও কিন্তু বর্তমানে কি বলা হয় যে প্রচুর রোদ যখন টেম্পারেচার যখন 40 ডিগ্রি 45 ডিগ্রি, তখন রোদের বেলা বাইরে বেরোবেন না, কারণ এই সময় কি হতে পারে, হিট স্ট্রোক হতে পারে, সিনকোপ হতে পারে। তাহলে মানুষকে কি বলা হয় যে আপনি এই জিনিসগুলো অ্যাভয়েড করলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির মধ্যে থাকুন। একইভাবে ব্যাংকে থেকেও সাজেস্ট দেবার নেই, তাদের কিন্তু একটা গঠনগতভাবে বিহেভিয়ারাল অর্থাৎ নিজেদের একটা ওই কি বলে না একটা বৈশিষ্ট্য আছে যে এত গরমে আমরা বেরোবোই না, কারণ আমরা বাইরের সঙ্গে আমাদের টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখতে পারি না। বাইরে 50 ডিগ্রি হলে আমার বডি টেম্পারেচারটা 45 ডিগ্রি করতে হবে। এবার বলো তো 45 ডিগ্রি থেকেও বেঁচে থাকতে পারবে? এনজাইম টেনজাইম সব নষ্ট হয়ে যাবে, কাজ তো করবে না। আবার একইভাবে যদি প্রচুর ঠান্ডা হয় টেম্পারেচার মাইনাসে, তখনও কিন্তু ব্যাঙ বাইরে বেরোবে না, কারণ বাইরের টেম্পারেচার মাইনাসে হলে ব্যাঙের টেম্পারেচার কী হয়ে যাবে মাইনাস। অর্থাৎ ব্যাঙ উষ্ণ উচ্চতা এবং নিম্ন উষ্ণতা দুটো সময়ে কোনো দিন পরিবেশের মধ্যে বেশি দেখতে পাবে না। এনসিইআরটি ওই জন্য বলছে যে তুমি খুব গ্রীষ্মে এবং খুব শীতে ব্যাঙকে বাইরে বেরোতে দেখতে পাবে না। তাহলে ব্যাঙ কোথায় থাকে এই সময়? ব্যাঙ থাকে গর্তের মধ্যে, যাকে বলা হয় বোরো। তো গর্তের মধ্যে থাকে এবং সেখানে কি হয় না নিজের বডি টেম্পারেচার ওই গর্তের যে টেম্পারেচার থাকে তার সঙ্গেও সেট করে রাখে। আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি না, দাদু কাকা এরা সব বলেন যে মাটির ঘর এমন একটা জিনিস না যে শীতকালে যখন থাকবে তখন গরম লাগবে আর গরমকালে যখন থাকবে তখন ঠান্ডা লাগবে। এই কথাটা 100% সত্য। আমাদের থেকে ব্যাঙ বেশি বোঝে, সেই জন্য ও কী করে মাটির ভিতরে গর্ত খুলে সেখানে থাকে। যখন শীতকাল তখন গর্তের মধ্যে টেম্পারেচার বাইরের থেকে একটু বেশি, আবার গ্রীষ্মকালে বাইরের থেকে ওই গর্তের মধ্যে টেম্পারেচার কম, তার ফলে ব্যাঙ খুব ভালোভাবে থাকতে পারে। সেই সময় ব্যাঙ কিন্তু শীতকালে খুব শীত এবং খুব গ্রীষ্মেতে গর্তের মধ্যে থাকে, এবং যখন গর্তের মধ্যে থাকে তখন কী দেয় ও ঘুম, কী দেয় ঘুম। এই গ্রীষ্মকালে যদি ঘুম দেয় সামার স্লিপ যদি হয় তখন তাকে বলে অ্যাস্টিভেশন, আর যদি শীতকালে ঘুম দেয় তখন তাকে বলে হাইবারনেশন। তাহলে এই সময় এরা কোথায় বসবাস করে? বোরো অর্থাৎ গর্তের মধ্যে বসবাস করে মাটি খুঁড়ে। বোঝা গেছে? যেটা আমরা একটু পরেই পড়বো যে ও সামনের হাত দিয়ে গর্ত খুলতে কিন্তু পারে ব্যাঙ, এবং গর্তের মধ্যে ঢুকে বসবাস করে শান্তির সঙ্গে খুব ঘুম দেয়, সেই সময় কোনো তার বডি টেম্পারেচারের ঝামেলা নেই। যেটা এনসিইআরটি কিন্তু এই প্যারাটার প্রথম প্যারাটারই লাস্টে এটা উল্লেখ করেছে। ঠিক আছে, এরপর একটা ইম্পর্টেন্ট খুব বৈশিষ্ট্য বলেছে, সেটা হলো ক্যামোফ্লেগ। ক্যামোফ্লেগ মানে কি? ক্যামো মানে শব্দটার অর্থটা বোঝো, ভেঙে বোঝাচ্ছি অ্যাকিউরেট এটাই কিন্তু অর্থ নয়। মনে রাখবে ক্যামো মানে হলো কালার, আর ফ্ল্যাগ মানে চেঞ্জ করতে পারে, অর্থাৎ যে নিজের বডির কালারকে চেঞ্জ করতে পারে, ডিফারেন্ট টাইপস অফ কালারেশন দেখাতে পারে, সেই বৈশিষ্ট্যটাকে আমি কি বলে থাকি? ক্যামোফ্লেগ। সেই জন্য এনসিইআরটি কি বলছে? ক্যামোফ্লেগ মানে কি? এবিলিটি টু চেঞ্জ দ্য বডি কালার, অর্থাৎ নিজের বডির কালার যদি কেউ চেঞ্জ করতে পারে, যেমন গিরগিটি যেটা সম্পর্কে সব থেকে বেশি শুনি, এই গিরগিটির বডি চেঞ্জ করার যে বৈশিষ্ট্য একে কি বলা হয়? ক্যামোফ্লেগ। আর এবার বলো তো ক্যামোফ্লেগ বা বডির কালার কেন চেঞ্জ করে? যখন কেউ গাছে আছে, একটা গিরগিটি গাছের মধ্যে যাচ্ছে, বা একটা ব্যাঙ ঘাসের মধ্যে আছে, ও ঘাসের মতো কালার করে নিল। কেন করে নিল? কারণ ও চায় যে ওকে কেউ খেয়ে নেবে। ব্যাঙকে কে খায়? বেসিক্যালি সাপ। সাপ থেকে ও ঘাসের মধ্যে ঢুকে গেল এবং সাপের থেকে বাঁচার জন্য ও ঘাসের মতো কালার করে নিল। সাপে যে খুঁজবে আর খুঁজে পাচ্ছে না কোথায় ব্যাঙ, তাহলে ও কী হলো না ওকে যে খাবে তার কাছ থেকে ও কী হলো? রক্ষা পেল। এবার ও যে রক্ষা পেল নিশ্চয়ই একটা কিছু বৈশিষ্ট্য তো অবলম্বন করেছে, সেটা হলো ক্যামোফ্লেগ। আর এই ক্যামোফ্ল্যাগের মাধ্যমে কি হলো? ঘাসের মতো কালার নিল না, একজনের মিমিক করলো, অর্থাৎ একজনের নকল করলো, তার মতো হয়ে গেল। সেই পদ্ধতিটাকে আমরা বলি মিমিক্রি। তাহলে মিমিক্রি কি? মিমিক্রি হলো এই কালারেশনেরই একটা মানে কি বলবো, মিমিক্রিরই একটা টাইপ হচ্ছে কালারেশন। অর্থাৎ যেমন আমরা বিভিন্ন জনের গলার ভয়েস নকল করি না, নওয়াজুদ্দিন সিদ্দিকীরকে নকল করে, কেউ অমিতাভ বচ্চনের নকল করে, এই যে নকল করা এটাকে আমরা বলি না মিমিক্রি কর। মিমিক্রি কর মানে কি? ওর মতো নকল করা। একইভাবে এই ব্যাঙ কী করে? ওর যে খাবে ওকে প্রিডেটর, তার থেকে বাঁচার জন্য ও কী করে? ও নিজের চারপাশের
কারণ নকল করে নেয় তার কালারটাকে, তাকে বলি মিমিক্রি। এনসিইআরটি কিন্তু এই শব্দটা খুব ভালো করে বলেছে। এটাই হচ্ছে তোমাদের প্রথম স্ট্যান্ডার শেষ। এরপর পড়বো আমরা ব্যাঙের মরফোলজি, অর্থাৎ ব্যাঙকে বাইরে থেকে দেখলে কেমন দেখতে লাগে। চলো আমরা ব্যাঙের মরফোলজিটা পড়ে নিই। ফ্রগের মরফোলজি পুরো এনসিইআরটি লাইন বা লাইন বোঝার চেষ্টা করবো। ওকে, খুব কনসেন্ট্রেশন শোনো। দেখো, এনসিইআরটি প্রথমে শুরু করেছে যে একটা ফ্রগ, তুমি কি কোনোদিন ফ্রগকে ছুঁয়ে দেখেছো? এনসিইআরটি জিজ্ঞাসা করছে। দেখে থাকলে ভালো, না দেখে থাকলে এখান থেকে বোঝো, দেখে থাকলে এই জিনিসগুলো নিজেই জানো। কী জিনিস? প্রথমে বলছে মরফোলজি মানে কি, এটা জানার দরকার আমাদের। একটা কোনো প্রাণীকে বাইরে থেকে দেখতে যা যা পাবে সব হচ্ছে তার মরফোলজি, অর্থাৎ বাহ্যিক যে বৈশিষ্ট্য তাকে বলা হয় মরফোলজি। তো প্রথমে একটা কোনো প্রাণীকে দেখলে আমরা স্কিন দেখতে পাই, একইভাবে ব্যাঙকে দেখলেও তার স্কিন অর্থাৎ চামড়া দেখতে পাবো। এনসিইআরটি বলছে যে ব্যাঙের চামড়া কেমন হয়, স্মুথ অর্থাৎ প্লেন বা মসৃণ হয় এবং স্লিপারি হয় অর্থাৎ পিচ্ছিল হয়। কারণ কি? কারণ ব্যাঙের স্কিনের ওপর কি থাকে, মিউকাস। এখানে এটা যেটা লেখা আছে না ডিটি, ডিটি মানে আর কিছুই না, ডিটি মানে হলো ডিউ টু। আমার লেকচারে কিছু কিছু এটা পাবে, একটু অ্যাডজাস্ট করে নাও। ডিটি মানে হলো ডিউটি, অর্থাৎ মিউকাস থাকে। মিউকাস কি? মিউকাস হচ্ছে পিচ্ছিল জিনিস। যেমন কথার জন্য বলছি, আমাদের যখন সর্দি হয় দেখবে নাক থেকে কফ বেরোয় বা মুখ থেকে কফ বেরোয়, তো এগুলো হচ্ছে মিউকাস জিনিস, ঠিক আছে? জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি। তো মিউকাস থাকে কার উপর? স্কিনের উপর, সেই কারণে পিচ্ছিল হয়। এবার এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে না, কম বেশি এগুলো সব রানা টাইগ্রিনা ধরেই দেওয়া আছে, অন্য ব্যাঙের প্রজাতি ধরে কিন্তু দেওয়া নেই। তোমার বাড়ির পাশে হয়তো কোনো ব্যাঙ দেখতে পাবে, তার বৈশিষ্ট্য একটু খড়খড়ে খসখসে টাইপ চামড়া হয়, সেটার কথা কিন্তু এখানে হচ্ছে না। এখানে পুরোটা রানা টাইগ্রিনা দ্বারা হচ্ছে। ওকে, তো দেখো কেমন দেখতে হয়, স্মুথ হবে এবং স্লিপারি হবে ওর স্কিনটা। ওকে, কারণ কি? কারণ এর মধ্যে আছে মিউকাস। এনসিইআরটি বলছে এই যে মিউকাসটা আছে, যে পিচ্ছিল ব্যাপারটা আছে, কিসের জন্য থাকে? কারণ ওর স্কিনের উপর সবসময় একটা ময়েস্ট কন্ডিশন অলওয়েজ থাকে। কেন থাকে? জল ডাঙা দুটোতেই সবসময় নড়াচড়া করে থাকে, সেই কারণে ওর চামড়ার মধ্যে জল লেগে থাকে অলওয়েজ, একটা মিউকাস থাকে, একটা আর্দ্রতা কিন্তু সবসময় মেনটেন থাকে, অর্থাৎ একটা ময়েশ্চার কন্ডিশন সবসময় বা ময়েস্ট কন্ডিশন মেনটেন থাকে। কারণ কি? কিছুক্ষণ পরে আমরা যখন রেসপিরেটরি সিস্টেম পড়বো তখন গিয়ে দেখবো যে ব্যাঙ তার স্কিনের মাধ্যমেও কিন্তু রেসপিরেশন করে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস কিন্তু বা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সফার কিন্তু কিসের মাধ্যমে করে থাকে? স্কিনের মাধ্যমে করে থাকে। তো সেক্ষেত্রে এই ময়েস্ট কন্ডিশনটা খুব প্রয়োজনীয়। তখন গিয়ে আমরা পড়বো কিউটেনিয়াস রেসপিরেশন। তখন কার ভূমিকা পড়বো? স্কিনের। আর স্কিনের এই কিউটেনিয়াস রেসপিরেশনে কে হেল্প করে? ময়েস্ট কন্ডিশন জিনিসটা হেল্প করে থাকে। ওকে, এরপর এনসিইআরটি বলছে যে কালার কেমন হয়ে থাকে। দেখো আমি একটা রিপ্রেজেন্টেশন যাই এঁকেছি, হ্যাঁ, খুব ব্যাঙের মতো লাগছে না, কারণ আমি চিত্রশিল্পী তো একদমই নয়, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি ছবিটা এঁকেছি। দেখো কম বেশি যেটা কালার, সেই কালার দিয়ে আঁকার চেষ্টা করেছি। প্রথমে বলছে এনসিইআরটি যে ডরসাল সাইডটা হচ্ছে অলিভ গ্রিন এবং ভেন্ট্রাল সাইড হচ্ছে পেল ইয়েলো। এবার এই শব্দটা অনেকের জানা নেই, দাদা ভেন্ট্রাল মানে কি, ডরসাল মানে কি? দেখো আমার এই সামনের দিকে দেখতে পাচ্ছ বুকের যে অংশটা, একে বলা হয় ভেন্ট্রাল, আর এই পিঠের দিকের অংশটাকে আমরা বলি ডরসাল। অর্থাৎ কোনো প্রাণীর সামনের দিকের অংশকে বলি ভেন্ট্রাল, পিছনের দিকের অংশকে বলি ডরসাল। এবার একটা ব্যাঙ, তাকে যদি হাতে করে তুলে নাও, এরকম করে দেখতে পাবে যে সামনের অংশটা যেদিকে ওর পাগুলো এরকম করে বেরিয়ে থাকে, এই অংশটা হচ্ছে ভেন্ট্রাল, আর পিছনের দিকে যে অংশটা সেটা হচ্ছে ডরসাল। অর্থাৎ ব্যাঙটা এরকম থাকে, তুমি যেটা উপর দিকে দেখতে পাবে এটা হচ্ছে ডরসাল আর এটা হচ্ছে ভেন্ট্রাল। বোঝা গেছে না? বোঝা যায়নি? এই যদি ব্যাঙটাকে এরকম করে তুলে নাও, তাহলে ভেন্ট্রাল সাইডটার কালার কেমন দেখবে? পেল ইয়েলো, অর্থাৎ হালকা হলুদ কালার। আর উপর থেকে যদি দেখি তখন কেমন দেখতে পাবো? এই যে কালারটা দেখতে পাচ্ছি, এই কালারটা, তাহলে এটা কেমন? অলিভ গ্রিন, অর্থাৎ হালকা একটু গ্রিনিশ টাইপ কালার, যেটা ইয়েলোর একটু হালকা মিক্সচার বলতে পারো, ঠিক আছে? বা অলিভ গ্রিন একটা সম্পূর্ণ আলাদাই কালার। সেই সঙ্গে এনসিইআরটি বলছে যে অলিভ গ্রিন হয় এবং তার সঙ্গে এদের এই ডরসাল সাইডে ইরেগুলার এরকম কিছু স্পট দেখা যায়। কি দেখা যায়? ইরেগুলার কিছু স্পট দেখা যায়, ঠিক আছে? যেটাকে আমি এইভাবে এঁকে দিলাম। তাহলে আলটিমেট কালারটা কেমন হয়? ডরসাল সাইডে অলিভ গ্রিন, ভেন্ট্রাল সাইডে অর্থাৎ পেটের দিকটায় কালার কেমন হবে? পেল ইয়েলো, অর্থাৎ হালকা ইয়েলো। তার সঙ্গে এই ডরসাল সাইডে কি থাকবে? ইরেগুলার কিছু স্পট থাকবে। বোঝা গেছে? এরপর এনসিইআরটি বলছে যে একটা ব্যাঙ কোনোদিন জল পান করে না। কি বলছে? এ ফ্রগ নেভার ড্রিঙ্ক ওয়াটার। কোনোদিন জলপান করে না। আমরা যেমন জলপান করি ডক 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 করে, জলপান কিন্তু কোনোদিন করে না। তাহলে প্রশ্ন হচ্ছে জল ছাড়া কি বাঁচে? না, জল ছাড়া বাঁচে না। জল ও শরীরের মধ্যে প্রবেশ করে, কিন্তু কিসের মাধ্যমে? স্কিনের মাধ্যমে। কিসের মাধ্যমে? স্কিনের মাধ্যমে। এইমাত্র বললাম না যে এই ময়েস্ট কন্ডিশন ও মেনটেন করে, এবং ওই ময়েশ্চারের মাধ্যমে কি হয়? জলটা ভিতরে কোথায় ঢুকতে থাকে? স্কিনের থেকে, স্কিনের মাধ্যমে শরীরের ভিতরে, এবং তখনও জলটাকে কি করে? ইউটিলাইজ করে। কিছুক্ষণ পরে রেসপিরেশনে যখন কিউটেনিয়াস রেসপিরেশন পড়বো, তখন দেখবো যে স্কিন ওই জলের মধ্যে যখন থাকে তখন জলটা ঢুকতে থাকে কিছু কিছু সময়, এবং সেই সঙ্গে ডিজলভ অক্সিজেনও ঢুকতে থাকে, যেটা রেসপিরেশনে কিন্তু হেল্প করে। সুতরাং এই লাইনটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে ব্যাঙ কিন্তু কোনোদিন জল পান করে না। কোনোদিন যদি কুইজে কোথাও জিজ্ঞাসা করে যে বলতো এমন একটা প্রাণীর নাম যে জলে থাকে অথচ জল পান করে না,
তোমাদের অ্যান্সার কী হবে? ফ্রগ বা ব্যাং। বহুজন অবাক হয়ে যাবে, তোমরা বলবে এনসিইআরটিতে পড়েছি, এনসিইআরটি হচ্ছে গুরুদেব মানুষ, এরকম ইনফরমেশন কোথাও পাবি? দেখ এনসিইআরটিতে পড়েছি। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে ব্যাং কিন্তু কোনোদিন জল পান করে না। জল কী করে? অ্যাবজর্ব করে কিসের মাধ্যমে? স্কিনের মাধ্যমে। এরপর এনসিইআরটি এর বিবরণ দিতে গিয়ে বলছে যে এই ব্যাংকে আমরা যদি ভাগ করি শরীরের অংশ, যেমন আমাদের মাথা, গলা, হ্যাঁ, এই পেট, পা আছে, তেমন এর যদি ভাগ করি আমরা বেসিক্যালি দুটো অংশে ভাগ করি। এক নম্বর হচ্ছে মাথা, সেটা হলো হেড, এক নম্বর এটা। আর দু নম্বর হলো বাকি শরীরের যে পুরো অংশটা, তাকে বলা হচ্ছে ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে বেসিক্যালি ধরতে পারো দেহ পাটটা। তাহলে হেড আর ট্রাঙ্ক। এবার এদের ক্ষেত্রে এনসিইআরটি বলছে যে এদের কোনো রকম কোনো গলা থাকে না। দেখতে পাচ্ছ এখানে কোনো গলা প্রেজেন্ট আছে কি? গলা কিন্তু থাকে না। সুতরাং মনে রাখবে এদের ক্ষেত্রে নেক কিন্তু অ্যাবসেন্ট। সেই সঙ্গে আমরা অনেকে মনে করি যে ব্যাঙের হয়তো লেজ থাকে, ব্যাঙের কিন্তু টেলও অ্যাবসেন্ট, অর্থাৎ লেজ এবং নেক দুটোই কিন্তু সম্পূর্ণভাবে অ্যাবসেন্ট। তাহলে কি থাকে? এই ট্রাঙ্ক থাকে। ট্রাঙ্কে কি থাকে? দুটো করে চারটে মানে হাত এবং পা থাকে ধরতে পারো। এবার বেসিক্যালি আমরা আমাদের এই সামনের যে হাতগুলো একে বলি ফোর লিম্ব, অর্থাৎ অগ্রপদ, আর পাগুলোকে বলি হাইন্ড লিম্ব, বোঝা গেছে, বা পশ্চাৎপদ। একইভাবে ব্যাঙের সামনের দুটো পাকে আমরা বলবো ফোর লিম্ব, আর পিছনের দুটোকে বলবো হাইন্ড লিম্ব। লিম্ব মানে কি? লিম্ব মানে বেসিক্যালি আমরা হাত পাকে বোঝানোর জন্য লিম্ব শব্দটা ইউজ করে থাকি। কিছু কিছু জায়গায় তোমরা অ্যাপেন্ডেজের শব্দটাও পড়বে। তো একই জিনিসকে কিন্তু বোঝায়। লিম্ব মানে এই হাত পাকেই সামগ্রীকেই বোঝায়। ফোর লিম্ব মানে সামনের হাত পা, হাইন্ড লিম্ব মানে পিছনের হাত পা। ঠিক আছে, এই হাইন্ড ফোর এগুলো তো তোমরা ওই মস্তিষ্ক তো পড়েছো, ফোর ব্রেন, হাইন্ড ব্রেন, তো একই জিনিস এখানেও। এনসিইআরটি বলছে যে ব্যাঙের ক্ষেত্রে যে ফোর লিম্বটা হয় না এবং হাইন্ড লিম্বটা হয়, এরা দুজন মিলে বেসিক্যালি চারটে কাজ করে। প্রথম কাজ কি? সুইমিং, অর্থাৎ জলে যখন থাকে তখন সাঁতার কেটে 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 ব্যাঙ বহুত দূর যেতে পারে। সুইমিংয়ের জন্য হেল্প করে কে? না এই হাত এবং পা। এনসিইআরটি বলছে এই সুইমিংয়ে হেল্প করার জন্য ব্যাঙের যে পিছনের যে পা অর্থাৎ হাইন্ড লিম্ব, এখানে দেখতে পাই আমরা কি আছে না লিপ্ত পদ। কি দেখতে পাই? অর্থাৎ পাতলা পর্দা দ্বারা প্রত্যেকটা আঙুল কি থাকে? ঘেরা থাকে, বোঝা গেছে। এখানে আমরা কি দেখতে পাই? লিপ্ত পদ, অর্থাৎ কানেক্টিং মেমব্রেন কিন্তু এখানে আমরা এরকমভাবে দেখতে পাই। কার মাঝখানে? এই ডিজিটগুলোর মাঝখানে। ডিজিটগুলো নিয়ে একটু পরে বলছি। তারপর কি বলছে? ওয়াকিং, অফকোর্স হাত পা আছে মানে তো সে তো ডাঙাতে থাকলে তাকে তো হাঁটতে হবে, ওয়াকিংয়ে হেল্প করে। তার সঙ্গে কি লিপিং, অর্থাৎ ঝাঁপ মারতে লাফাতে হেল্প করে। বোরোয়িং, অর্থাৎ কোনো জিনিস যদি গর্ত করতে চায় গর্ত করাতেও কি হেল্প করে? হাত পাগুলো হেল্প করবে। নিশ্চয়ই মাথা দিয়ে তো আর গর্ত করবে না, হাত পা দিয়ে মাটি টাটি করে কিন্তু বেসিক্যালি ওরা কিন্তু বোরোয়িং করে থাকে। এরপর এনসিইআরটি বলছে যে এই যে ফোর লিম্ব আছে না, এই ফোর লিম্বটা তুলনামূলকভাবে একটু ছোট হয়, শর্ট হয়, এবং এর দেখতে পাচ্ছ কটা আঙুল? 1 2 3 4। সুতরাং ফোর লিম্বে আমরা দেখতে পাই চারটে ডিজিট। কটা ডিজিট? চারটে। কীভাবে মনে রাখবে? ফোর, ফোর, এই ফোর মানে সামনে, কিন্তু আমরা মনে রাখবো ফোর। কি মনে রাখবো? ফোর, FOUR, ফোর দিয়ে আমরা মনে রাখবো ফোর। ঠিক আছে, তাহলে হয়ে গেল চারটে। আর পিছনে কটা থাকে? মানুষের মতো 5 ডিজিট, অর্থাৎ 5টা। ঠিক আছে, 5টা ডিজিট কিন্তু থাকে। এনসিইআরটি এটার কথাই বলেছে যে হাইন্ড লিম্বকে আমরা কি বলবো? ফিট। এই ফিটেই আমরা কি দেখতে পাই? বেসিক্যালি এই কানেক্টিং মেমব্রেনগুলো, যাকে আমরা বলে থাকি লিপ্ত পদ, যারা কিসে হেল্প করবে? কিসে হেল্প করবে বলো? যারা সাঁতার কাটতে বা সুইমিংয়ে কিন্তু হেল্প করে থাকে। এনসিইআরটি অ্যাডিশনাল একটা খুব ভালো ডেটা বলেছে। এনসিইআরটি বলছে যে ব্যাং, পুরুষ ব্যাং এবং মহিলা ব্যাং দুটো সম্পূর্ণ আলাদা হয়ে থাকে, যাকে আমরা বলে থাকি সেক্সুয়াল ডাইমরফিজম। ডাইমরফিজম মনে রাখবে যে দুটো আলাদা মরফোলজি কিন্তু ওরা কি করবে? শো করবে। কিসের ক্ষেত্রে? সেক্সুয়ালিটির ক্ষেত্রে, অর্থাৎ মেল দেখতে আলাদা হবে এবং এদের মেল দেখতে আলাদা হবে এবং ফিমেল দেখতে আলাদা হবে, অর্থাৎ মেল এবং ফিমেল দুজনের মরফোলজিক্যাল স্ট্রাকচার বা বাইরে থেকে দেখলে আমরা কিন্তু ডিস্টিংক্ট বা ডিফারেন্স কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবো। স্যার মরফোলজিতে তাহলে কী পার্থক্য লক্ষ্য করতে পারি বাইরে থেকে দেখলে? তো এনসিইআরটি বলছে যে এই যে ফোর লিম্ব আছে না, এই ফোর লিম্বের যদি ফার্স্ট ডিজিট যেটা, এখানে আমরা এরকম একটা প্যাড দেখতে পাই, যাকে বলা হয় কোপুলেটরি প্যাড। কি বলি? কোপুলেটরি প্যাড। প্যাড মানে কি? প্যাড মানে খাবার টাইপ কিছু একটা অংশ। আর কোপুলেটরি শব্দটা কোথা থেকে এসেছে? কোপুলেশন। কোথা থেকে এসেছে? কোপুলেশন। অর্থাৎ কোনো একটা ব্যাং, একটা পুরুষ ব্যাং একটা মহিলা ব্যাঙের সঙ্গে যখন কোপুলেশন করে, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স যখন করে, তখন কি হয়? এই প্যাডটা কাজে লাগে। কার ক্ষেত্রে? না পুরুষের ক্ষেত্রে ব্যাং যে ফিমেল পার্টনার থাকে তাকে হোল্ড করার জন্য কোনটা কাজে দেয়? কোপুলেটরি প্যাড। এটা কার ক্ষেত্রে থাকে? এটা দেখতে পাই একমাত্র পুরুষ ব্যাঙের ক্ষেত্রে, অর্থাৎ মেল পার্টনারের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে কিন্তু থাকে না। কার ক্ষেত্রে থাকে? মেল পার্টনার। সেই সঙ্গে মেল পার্টনারের ক্ষেত্রে আমরা একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাই, কিছুদিন পর যখন বর্ষাকাল আসবে তখন দেখতে পাবে যে ব্যাঙ গ গ করে ডাকে না, যে যেই ব্যাঙগুলো ডাকে জানবে যে সেগুলো হলো মেল ফ্রগ।
কারণ কি, তারা ওইভাবে ডেকে তাদের ফিমেল পার্টনারকে অ্যাট্রাক্ট করে কিসের জন্য, সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা ইন্টারকোর্সের জন্য কিন্তু তাহলে ওরা ডাকে। তো ওই যে আওয়াজটা শুনতে পাও, ওই ভোকাল আওয়াজটা ভোকাল কর্ডের জন্য বিশেষ, সেটা কার বৈশিষ্ট্য, মেলে। তাহলে মেলের দুটো বৈশিষ্ট্য পাই, যেটা হচ্ছে কপুলেটরি প্যাডের প্রেজেন্ট কোথায়, ফার্স্ট ডিজিটে পাই। কপুলেটরি প্যাডটা কোথায় থাকবে, ফোরলিমের ফার্স্ট ডিজিট অর্থাৎ প্রথম আঙুলের কাছে কিন্তু অবস্থান করবে, ঠিক আছে। এবং সেই সঙ্গে ওর কি দেখতে পাই, ভোকাল কর্ডের একটা বিশেষ যে ফেনোমেনা, যে সময় ও কী করে, আওয়াজ করে ওর ফিমেল পার্টনারকে ডাকে, ঠিক আছে। এরপর এনসিআরটি বলছে যে এর ক্ষেত্রে আমরা দেখতে পাই, আচ্ছা চোখটা আঁকতে ভুলে গেছি, এনসিআরটি বলছে যে এদের এক জোড়া কিন্তু চোখ আছে, একটা চোখ এদিকে একটা চোখ এইদিকে। তাহলে কটা চোখ আছে এদের, দুটো চোখ। এনসিআরটি এদের চোখের বর্ণনা দিতে গিয়ে বলছে এদের চোখটা একটু তুলনামূলক বাইরের দিকে বেরিয়ে আসে, যাকে বলা হয় বাল্জড। কি বলা হয়, বাল্জড। তাহলে এদের আইটা কেমন হয়, এখানে লিখি, এদের আইটা বেসিক্যালি কেমন হয়, বাল্জড, অর্থাৎ একটু বাইরের দিকে বেরিয়ে আসে, বাল্জড অর্থাৎ বাইরের দিকে বেরিয়ে আসে। এবং এদের চোখের উপরে একটা বিশেষ ধরনের পর্দা থাকে, যাকে আমরা বলে থাকি নিকটিটেটিং পর্দা বা নিকটিটেটিং মেমব্রেন। কোন ধরনের পর্দা থাকে, নিকটিটেটিং মেমব্রেন। এই মেমব্রেনটার কি কাজ, এই মেমব্রেনটা মানুষের ক্ষেত্রে হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ, অর্থাৎ ভেস্টিজিয়াল অর্গান, এখন বর্তমানে দেখা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে আগমন ঘটে, তখন সার্জারি করে কিন্তু বাদ দিতে হয়। কিন্তু ব্যাঙের ক্ষেত্রে এই নিকটিটেটিং পর্দাটা কিন্তু অপরিসীম ভূমিকা রাখে। কারণ কি, ব্যাঙ জলের মধ্যে যখন থাকে, জলের তলায় সাঁতার কাটবে, জলের তলায় আমরা যদি যাই সঙ্গে সঙ্গে দেখবে চোখ বন্ধ করিনি। কারণ কি, জল আমাদের চোখের সংস্পর্শে আসলেই আমাদের চোখ কিন্তু সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে এই আইলিড বা চোখের যে পর্দাটা নামিয়ে নেয়। কিন্তু ব্যাঙের ক্ষেত্রে ওই নিকটিটেটিং পর্দাটা জলের মধ্যে গেলে সঙ্গে সঙ্গে শাটারের মতো নেমে যাবে, এবং জল এবং চোখের মধ্যে ওই পর্দাটা থাকার কারণে চোখটা খুলে জলের মধ্যে সব কিছু দেখতে পায়। তাহলে নিকটিটেটিং পর্দার কাজ আছে ওদের, সুইমিংয়ের ক্ষেত্রে হেল্প করে, চারিদিকে সব কিছু দেখতে সাহায্য করে, বা কোনো জলের মধ্যে শিকার করতেও সাহায্য করবে। বোঝা গেছে। এদের আই সম্পর্কে এনসিআরটি এটুকুই বলেছে। এনসিআরটি বলছে যে এদের চোখের জাস্ট পিছনেই একটা পর্দার মতো জিনিস আছে, যেটা কাকে রিপ্রেজেন্ট করে, কানকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এয়ারকে রিপ্রেজেন্ট করে। আর এই যে পর্দাটা, একে আমরা বলি টিম্প্যানাম বা টিম্পেনিক মেমব্রেন, যেটা কি করে না, কানে কোনো রকম সাউন্ড ভাইব্রেশন আসলে নেবে এবং সাউন্ডটাকে ট্রান্সমিট করবে কার মধ্যে, ব্যাঙের মধ্যে, যার ফলে সে শুনতে পাবে। কিন্তু এই অ্যাম্ফিবিয়ান এর কিন্তু এক্সটার্নাল ইয়ার, অর্থাৎ এই যে কানের যে বড় ইয়ার, এইটা থাকবে না। কারণ আমরা জানি এক্সটার্নাল ইয়ার কার বৈশিষ্ট্য, ম্যামেলস বা স্তন্যপায়ীর বৈশিষ্ট্য। এ তো অ্যাম্ফিবিয়ান, এ তো উভচর, তাহলে এর ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল ইয়ার থাকবে না। মনে রাখবে এদের কানে কি থাকে, টিম্প্যানাম থাকে, যেটা হচ্ছে টিম্প্যানিক পর্দা। এবং এদের ভিতরের কিন্তু ইনার ইয়ারটা কিন্তু অনেকটা ডেভেলপ। এটা কিন্তু আমরা সেন্সারি অর্গানে গিয়ে একটু পরেই পড়বো ব্যাঙের, যে সেন্সারি অর্গানের ক্ষেত্রে এদের ব্যাঙের কিন্তু ইয়ারটা কিন্তু তুলনামূলক অনেকটা ডেভেলপ হবে। তবে বাইরে থেকে আমরা যদি দেখি তাহলে কি দেখতে পাবো, টিম্প্যানাম, যেটা কাকে রিপ্রেজেন্ট করে, ইয়ার বা কানকে কিন্তু রিপ্রেজেন্ট করে। এনসিআরটি বলছে এদের এই নাকের সামনের দিকে কিন্তু মুখের জাস্ট একটা মুখ আছে, ধরো এটা হচ্ছে মুখ, এই মুখের কাছেই দুদিকে কিন্তু অবস্থান করে নস্ট্রিল। নস্ট্রিল মানে কি, নস্ট্রিল মানে হচ্ছে নাকের ছিদ্র, যার মাধ্যমে কি নাই, বাতাস নেয় ভিতরে। এইমাত্র তো বললেন আপনি যে ওরা স্কিনের মাধ্যমে রেসপিরেশন নেয়, তার নাকের মাধ্যমে বাতাস নিয়ে কী রেসপিরেশন করবে, এটাও করবো আমরা একটু পরে। রেসপিরেটরি সিস্টেম নাকের মধ্যে দিয়ে নিয়ে, ওদেরও লাংস আছে, লাংসের মধ্যে ওরা রেসপিরেশন করে কোথায় না, যখন ডাঙাতে থাকে। এটুকুই হচ্ছে তোমাদের ব্যাঙের মরফোলজি এনসিআরটি ব্যাখ্যা করেছে। এরপরে আমরা পড়ব অ্যানাটমি, এবং অ্যানাটমিতে মানুষের যে যে সিস্টেম আছে না, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, ব্যাঙের সব কিছু আছে। কিন্তু যেহেতু এই চ্যাপ্টারগুলোকে আলাদাভাবে পড়বো, তাই ব্যাঙের ক্ষেত্রে আমরা একটুখানি পড়ে নিই, দেখতে পাবো লাগভাগ একই রকমের সিস্টেম। আমরা পূর্বের দিনে দাদা কাকাদের কাছে শুনতাম যে আমরা ল্যাবরেটরিতে ব্যাঙ কাটি, জানিস? আমরা কিন্তু বর্তমানে এগুলো কাটি না, কারণ ব্যাঙের সংখ্যা কমে গেছে। তো কেন কাটতো? কারণ ব্যাঙের প্রচুর সাদৃশ্য মানুষের রেসপিরেটরি সিস্টেম, মানুষের ডাইজেস্টিভ সিস্টেম, মানুষের নার্ভাস সিস্টেম, মানুষের এন্ডোক্রাইন সিস্টেম, প্রচুর জিনিসের সঙ্গে কিন্তু কম বেশি একই রকমই আমরা ডেভেলপমেন্ট দেখতে পাই। সেই কারণে আমরা যদি মানুষের সিস্টেমগুলো সব পড়ে নিই, ব্যাঙেরগুলো খুব ইজি হবে। তা ব্যাঙেরগুলো যদি পড়ে নিই, আবার মানুষেরগুলো বুঝতে কিন্তু খুব ইজি হবে। চলো অ্যানাটমিতে আমরা এই প্রত্যেকটা সিস্টেমকে ডিফারেন্ট নিয়ে আলোচনা করি। এবার আমরা অ্যানাটমিতে বিভিন্ন ধরনের সিস্টেম পড়ব। প্রথমে আমরা পড়বো ডাইজেস্টিভ সিস্টেম, যেটা এনসিআরটি দিয়েছে। ডাইজেস্টিভ সিস্টেম মানে কি, কোনো একটা খাবার খেলাম, সেটাকে ডাইজেস্ট করা, তারপর সেখান থেকে কিছু নিউট্রিশন অ্যাবজর্ব করা, এবং যেটুকু প্রয়োজন নেই সেটুকু মল রূপে বা স্টুল রূপে বাইরে বের করে দেওয়া, এই টোটাল যে সিস্টেমটাকে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম। মানুষের ক্ষেত্রে যেমন ডাইজেস্টিভ সিস্টেম হয়ে থাকে, এই ফ্রগের ক্ষেত্রেও কম বেশি আমরা সেরকমই দেখতে পাই। ডাইজেস্টিভ সিস্টেম কী নিয়ে গঠিত? এলিমেন্টারি ক্যানাল। এলিমেন্টারি ক্যানাল মানে কি, এই মুখ থেকে শুরু করে একদম পায়ুছিদ্র বা অ্যানাস পর্যন্ত মানুষের যেমন একটা ক্যানাল দ্বারা খাবার যায়,
একইভাবে ফ্রগের ক্ষেত্রেও এই মাউথ থেকে পুরো ক্লোয়েকা পর্যন্ত একটা ক্যানালের মাধ্যমে নেমে আসে। এই ক্যানালগুলোকে আমরা বেসিক্যালি বলে থাকি কি এলিমেন্টারি ক্যানাল। এটাই কাকে রিপ্রেজেন্ট করে? এটাই রিপ্রেজেন্ট করে ইন্টেস্টাইন। কাকে রিপ্রেজেন্ট করে? ইন্টেস্টাইন। অর্থাৎ আমরা পড়ি না যে বিভিন্ন ধরনের আমাদের মানুষের ক্ষেত্রে পড়ি না ক্ষুদ্রান্ত বৃহদন্ত, এই যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত এগুলো হচ্ছে ইন্টেস্টাইন। বৃহদন্ত অর্থাৎ লার্জ ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত অর্থাৎ স্মল ইন্টেস্টাইন। একইভাবে ব্যাঙের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই যেটাকে বলা হয় ইন্টেস্টাইন। এবার এই ব্যাঙের ক্ষেত্রেও মানুষের যেমন বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ গ্ল্যান্ড দেখতে পাই যারা ডাইজেশনে হেল্প করবে, ব্যাঙের ক্ষেত্রেও একইভাবে আমরা বিভিন্ন ডাইজেস্টিভ গ্ল্যান্ড দেখতে পাই। প্রথম যে ডাইজেস্টিভ গ্ল্যান্ডটা দেখতে পাই সেটার নাম কি? স্টমাক। এটা খুব ভূমিকা পালন করে। 2 নম্বর ডাইজেস্টিভ গ্ল্যান্ড কি দেখতে পাই এই ছবিটা, সেটা হলো প্যানক্রিয়াস। একটু ক্লিয়ার করে দিই, ব্যাঙের ক্ষেত্রে ছবিটা কিন্তু এইভাবে হয় না। আমি জাস্ট মানুষের সঙ্গে কোরিলেট করার জন্য, তোমাদের যাতে মনে থাকে সেই জন্য আমি ছবিটা এইভাবে এঁকেছি। ব্যাঙের ক্ষেত্রে প্যানক্রিয়াসটা এখানে থেকে এবং এত ডেভেলপ স্ট্রাকচার হিসাবে কিন্তু থাকে না। আমি জাস্ট তোমাদের যাতে মেমোরি ভালো হয়, তোমাদের ভিজুয়ালাইজেশনের সুবিধা হয়, সেই কারণে আমি ছবিটা এইভাবে এঁকেছি। এটা নিয়ে যেন আবার পরে ভেবো না যে এই কী ছবি এঁকেছে, মানুষের মতো ছবি এঁকে দিয়েছে। জাস্ট তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু এই ছবিটা এইভাবে এঁকেছি। তো প্যানক্রিয়াস হলো এটা। তারপরে কি আছে? লিভার আছে। তারপরে কি আছে? গল ব্লাডার। তো বেসিক্যালি এনসিআরটি এই কয়েকটা ডাইজেস্টিভ গ্ল্যান্ডেরই নাম লিখেছে কার ক্ষেত্রে প্রেজেন্ট আছে, ব্যাঙের ক্ষেত্রে প্রেজেন্ট আছে। দেখো প্রত্যেকটা জিনিস একটুখানি বুঝিয়ে বুঝিয়ে বলি। এনসিআরটি বলছে যে ব্যাঙের ক্ষেত্রে এটা ধরো ব্যাঙের মুখ, ঠিক আছে, কথার জন্য বলছি, ধরো এটা ব্যাঙের মুখ, জাস্ট এরকম ছবিটা তো রিপ্রেজেন্ট করতে পারছি না, এটা ধরো ব্যাঙের মুখ। এই আমরা যেমন মুখ আছে, ব্যাঙেরও মুখ আছে। মুখ খুলে আমরা কি আছে? জীব আছে। আমাদের জীবটা আর ব্যাঙের জীবটার মধ্যে অনেক পার্থক্য। ব্যাঙের যে জীব, ব্যাঙের যে টাং, ব্যাঙের যে টাং এটা হয়ে থাকে বাইলোবড। এটা কি তখন হয়ে থাকে? বাইলোবড। ব্যাঙের এই টাংটা গোটাতে পারে এবং ব্যাঙের কি হয়, আমাদের যেমন টাংটা পিছন দিকে আটকানো আছে, সামনের দিকটা ফ্রি, ব্যাঙের ক্ষেত্রে সামনের দিকটা আটকানো, পিছন দিকটা ফ্রি। সেই জন্য ব্যাঙ কী করে, ওই জিভটা পিছন দিক থেকে এরকম করে রোল আউট করতে পারে এবং আবার রোল ইন করে ভিতরে ঢুকে নিতে পারে কোনো ইনসেক্টকে ধরে। বোঝা গেছে? এবার ব্যাঙ কী করে, এরকমভাবে বাইলোবডের মাধ্যমে কি খায়? ইনসেক্ট। এবার যে কোনো প্রাণী যদি কোনো প্রাণী খায় তখন তাকে আমরা বলে থাকি কি? কার্নিভোরাস। কি বলে থাকি? কার্নিভোরাস বা কার্নিভোর। কারণ কি? এ কী করে? ইনসেক্ট খায়। কি খায়? ব্যাঙ ইনসেক্ট খায়, সেই জন্য ও হলো কার্নিভোরস। বোঝা গেছে? এবার ধরো কথার জন্য বলে নিচ্ছি, কোনো একটা কেউ ইনসেক্টে খেয়েছে। ধরো আমি জাস্ট একটা রিপ্রেজেন্টেটিভ ধরেছি, এটা হচ্ছে একটা ইনসেক্ট। ধরো এর এটা পা আছে, অ্যান্টেনা আছে, ধরো এটা একটা ইনসেক্ট। এটাকে খেয়েছে ব্যাঙ। ব্যাঙ খাবার পর কি করে, এইটা হচ্ছে ওর বাকাল ক্যাভিটি, মানে হচ্ছে মুখগহ্বর, এখানে গেল। এখানে যাওয়ার পর একটা ছোট্ট এরকম কমন এরিয়া আছে, তাকে বলা হয় ফ্যারিংস, যেটা হিউম্যানের যখন আমি রেসপিরেটরি সিস্টেম পড়াবো তখন ডিটেলসে এটা বলবো। এখন জাস্ট একটুখানি শুনে রাখো যে বাকাল ক্যাভিটির মাঝখানে একটা জায়গা আছে, তার নাম হলো ফ্যারিংস, এবং ফ্যারিংসের পরে যে জিনিসটা কানেকশন হয় সেটা হলো ইসোফেগাস। ইসোফেগাস কি? খাদ্যনালী আর কি, যেটাকে গ্রাসনালী বলা হয়ে থাকে। তো ব্যাঙের ক্ষেত্রে কি হলো, এই খাবারটা এখানে এরকমভাবে কি হবে, ইসোফেগাস দিয়ে হয়ে আসবে কোথায়? আলটিমেটলি স্টমাকে। কোথায় আসবে? স্টমাকে। এনসিআরটি ইসোফেগাস সম্পর্কে বলছে যে আমরা বেসিক্যালি দেখতে পাই যে ব্যাঙের ইসোফেগাসটা শর্ট হয়ে থাকে। কেমন হয়ে থাকে? শর্ট, অর্থাৎ ছোটো লেন্থের হয়ে থাকে, ঠিক আছে, শর্ট লেন্থ, একটু ছোটো লেন্থের কিন্তু ইসোফেগাসটা হয়ে থাকে। কারণ ব্যাঙের ক্ষেত্রে সাইজটাই ছোটো, তাহলে ইসোফেগাস নর্মালি ছোটো হবে। এবার এই খাদ্যটা কোথায় এলো বললাম আমি, না স্টমাকের মধ্যে। এবার স্টমাকের এই ওয়াল থেকে আমাদের যেমন মানুষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ সিক্রেশন হয়, এর ক্ষেত্রেও দুটো সিক্রেশন হয়। এক নম্বর হলো HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং বিভিন্ন ধরনের স্টমাকের জুস, যাদেরকে বলা হয় গ্যাস্ট্রিক জুস। এই গ্যাস্ট্রিক জুস বা স্টমাকের এই যে ডাইজেস্টিভ জুসগুলো এরা কি করে না, এই যে ইনসেক্টটা পেটের মধ্যে এলো একে কি করবে? হালকা করে ডাইজেস্ট করবে। হালকা করে ডাইজেস্ট করা মানে কি বললাম আমি? হালকা করে ডাইজেস্ট করা মানে একে পার্সিয়াল ডাইজেস্ট করে। কি করে? পার্সিয়াল ডাইজেশন, অর্থাৎ সম্পূর্ণভাবে কিন্তু ডাইজেস্ট হয়নি, সম্পূর্ণভাবে কিন্তু একদম মানে ডাইজেশন ওর হয় না, সম্পূর্ণ পার্সিয়াল ডাইজেশন হয়। এনসিআরটি বলছে পার্সিয়াল ডাইজেশন হবার পর এই খাবারটা কোথায় আসে? এই অংশে আসে, অর্থাৎ ইন্টেস্টাইন অংশ। ধরো এখান থেকে এতটা পর্যন্ত ইন্টেস্টাইন, এবং এখান থেকে এটা হলো স্টমাক, এখান থেকে এটা হলো ইসোফেগাস। তো ইন্টেস্টাইন আসার পর এই খাবারটা কি হয়? পার্সিয়াল ডাইজেশন। এই পার্সিয়ালি ডাইজেস্টেড খাবারটাকে বলা হচ্ছে কাইম। কি বলা হচ্ছে? কাইম। ঠিক আছে, তাহলে স্টমাক থেকে কি হয়? পার্সিয়ালি ডাইজেস্টেড খাবার আসে, যেটাকে আমরা বলে থাকি কাইম। সে কোথায় আসে? ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে এসে এবার কি হবে? ডাইজেশনটা ওর মোটামুটি কমপ্লিট হবে। ঠিক আছে, এবার এনসিআরটি বলছে যে যখন এখানে আসে তখন ইন্টেস্টাইনের এই প্রথম যে সি শেপেড পার্ট, এই যে এই পার্টটা দেখতে পাচ্ছ সি শেপেড, এটার নাম হচ্ছে ডিওডিনাম। কি নাম? ডিওডিনাম বা ডুওডিনাম, যে যেমনভাবে উচ্চারণ করে।
তো ডুওডিনাম এখানে কি হয়, বিভিন্ন এই যে ডাইজেস্টিভ গ্ল্যান্ডগুলো আছে এর ওপেনিং আছে। এর ওপেনিং সম্পর্কে এনসিইআরটি বলতে গিয়ে বলছে যে প্যানক্রিয়াস থেকে দু ধরনের, প্যানক্রিয়াস থেকে কি হয় না প্যানক্রিয়াটিক জুস খরিত হয়। কি খরিত হয়? প্যানক্রিয়াটিক জুস। এবং এই প্যানক্রিয়াটিক জুস হচ্ছে একটা বিশেষ ধরনের ডাইজেস্টিভ হচ্ছে জুস, যে কি করে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের ডাইজেশনে হেল্প করে। কার কার? প্রোটিন এবং কার্বোহাইড্রেটের ডাইজেশনে কিন্তু খুব হেল্প করে থাকে। ঠিক আছে, কে হেল্প করে থাকে? প্যানক্রিয়াটিক জুস। বোঝা গেছে? তাহলে প্রশ্ন যে আমরা তো ফ্যাটও খাই, তাহলে ফ্যাটকে হেল্প করে। ফ্যাট সম্পর্কে হেল্প করতে গিয়ে আমাকে লিভারের কথা বলতে হবে। লিভার মানে কি? বাংলায় একে কি বলা হয়? যকৃৎ। বাংলায় কি বলা হয় একে? যকৃৎ। মানুষের ক্ষেত্রে যেমন এই লিভার থেকে একটা বিশেষ ধরনের জিনিস তৈরি হয়, তাকে বলা হয় বাইল, বাংলায় বলা হয় পিত্ত। এই বাইলটা তৈরি হওয়ার পর ও কি হয় না এখানে স্টোর থাকে, একটা গ্ল্যান্ডে স্টোর থাকে। এই গ্ল্যান্ডের নাম কি? গ্ল্যান্ডের নাম হলো গল ব্লাডার। একে বাংলায় বলি পিত্তথলি, অর্থাৎ যেখানে পিত্ত জমা থাকে। এবং যখন কোনো মানুষ বা কোনো প্রাণী, ধরো ব্যাঙ, যখন ফ্যাট জাতীয় কিছু খায় তখন কি হয়, এখান থেকে পিত্তটা এইভাবে নালীর মাধ্যমে ডিওডিনামে এসে পড়ে। যেমনভাবে প্যানক্রিয়াটিক জুস কোথায় এসে পড়ে? ডিওডিনামে। একইভাবে বাইলও এসে কোথায় পড়ে? ডিওডিনামে। তাহলে এই গল ব্লাডার থেকে কি সিক্রেট হলো? বাইল। এবং এই বাইল কাকে ডাইজেস্ট করে? বাইল ডাইজেস্ট করে ফ্যাট জাতীয় খাদ্যকে। কাকে? ফ্যাট জাতীয় খাদ্য। একে আমরা বলে থাকি ফ্যাটের ইমালসিফিকেশন। কি বলে থাকি? ফ্যাটের ইমালসিফিকেশন। এই সম্পর্কে বিস্তারিত ডাইজেশন অ্যাবজর্পশন চ্যাপ্টারে ছিল, এখন তো বাদ দিয়ে দিয়েছে। সুতরাং জাস্ট এটুকু মনে রাখো যে ফ্যাটের কি হয়? ইমালসিফিকেশন। এবার খাবারটা মোটামুটি কম বেশি ডাইজেশন হয়ে গেছে, এবার দরকার ওর অ্যাবজর্পশন, যেগুলো কাজের জিনিস অ্যাবজর্পশন। এবার এই ইন্টেস্টাইনের মধ্যে দেখা যায় ফিঙ্গার লাইক কিছু প্রজেকশন বা মিউকোসার ফোল্ড, ঠিক আছে, যাদেরকে আমরা বলে থাকি, এই যে দেখিছি এটাকে বলা হয় ভিলি বা একে ভিল্লাই কেউ বলে। এবং দেখতে পাই তার ছোট ছোট কিছু রূপ, যাকে বলা হয় মাইক্রোভিলি বা মাইক্রোভিল্লাই, যারা কি করে এই ডাইজেস্টের খাবারগুলো থেকে প্রয়োজনীয় নিউট্রিশনগুলোকে অ্যাবজর্ব করে নেয়। কোথা থেকে? ইন্টেস্টাইনের গা থেকে। সেই জন্য বলছে এনসিইআরটি যে কমপ্লিট ডাইজেশন কোথায় সম্পূর্ণ হয়? ইন্টেস্টাইনে। এবং যে খাবারটা প্রয়োজন নেই, যেটা অপাচ্য খাদ্য বা যেটা আনডাইজেস্টেড খাদ্য, সেটা এরকমভাবে এসে একটা বিশেষ জায়গাতে জমা হয়, সেই জায়গাটার নাম হচ্ছে রেকটাম। তাহলে এই আনডাইজেস্টেড যে ফুডটা, এটা কিন্তু আলটিমেটলি হয়ে যায় কি? স্টুল বা মল। সেটা কোথায় জমা থাকে? রেকটাম। মানুষের ক্ষেত্রেও রেকটাম আছে, ব্যাঙের ক্ষেত্রেও রেকটাম আছে, যেখানে সে কী জমা হয়? ওই অপাচিত খাদ্য বা আনডাইজেস্টেড ফুডটা। এবং এই ক্লোয়েকার মাধ্যম দিয়ে কি হয়ে যায়? বেরিয়ে যায়। কি হয়ে যায়? বেরিয়ে যায়। মানুষের ক্ষেত্রে কি থাকে? এটা অ্যানাস। ব্যাঙের ক্ষেত্রে এটার নাম হচ্ছে ক্লোয়েকা। বোথ মেল এবং ফিমেল দুজনেরই দেখা যায়। এবং এইভাবে কিন্তু একটা ফ্রগের ক্ষেত্রে ডাইজেশন সম্পূর্ণ হয়। এটা আমাদের হচ্ছে পার্ট 1। পার্ট 2তে আমরা বাকি যে সিস্টেমগুলো আছে সবগুলো পড়বো। এই লেকচারটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুর সঙ্গে কিন্তু শেয়ার করে দাও। ততক্ষণ পর্যন্ত স্টে হেলদি, স্টে সেফ। থ্যাংক ইউ অল।